গুলশান কার্যালয়ে তারেক রহমান শফিকুর রহমান বৈঠক। বেগম জিয়ার মৃত্যুতে জানালেন সহমর্মিতা। গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে একসঙ্গে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। ভোটের লড়াইয়ে দলগুলোর কাছে উপেক্ষিত নারীর মনোনয়ন পূরণ হয়নি ৫% প্রতিশ্রুতি। ২৫০০ মনোনয়নের বিপরীতে প্রার্থী ১১০। সদিচ্ছার অভাব দেখছেন বিশ্লেষকরা। অপরাধ শিকার জরিমানায় দুর্নীতিবাজকে ক্ষমার বিধানে উদ্বেগ। ভবিষ্যৎ ক্ষমতাসীনদের সুযোগ বাড়বে বলছেন সংস্কার কমিশন প্রধান। ঢালাওভাবে ব্যবহারের আশঙ্কা। যশোরের রেজিস্ট্রি ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। পুড়ে ছাই প্রায় ২০০ বছরের পুরানো দলিল দস্তাবেজ। এবং হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে শীতের দাপট। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশায় মধ্যরাত থেকে মানিকগঞ্জের ২ ঘাটে ফেরি চলাচল বন্ধ। সকালের সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুরওয়ার্দী। দাফনের পরদিনও সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করতে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। দলের নেতারা বলছেন, বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তাদের আশা, তারেক রহমানের নেতৃত্বে সুসংহত হবে দেশের গণতন্ত্র। দাফনের পরদিনও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় করেন সর্বস্তরের মানুষ। জানান ফুলেল শ্রদ্ধা। তার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান বাংলাদেশ। দেশনেত্রীর কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন আগতরা। বেগম জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিএনপি নেতাকর্মীদের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানের বাইরে আসতে থাকেন সাধারণ মানুষ। ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা আর দোয়া করতে এসে রাষ্ট্রীয় নিয়মে অপেক্ষা করতে হয় তাদের। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খুলে দেওয়া হয় লেক রোডের পূর্ব এবং পশ্চিম প্রান্ত। সাধারণ মানুষ ছুটতে শুরু করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন নেত্রীর সমাধির দিকে। দুপুর ১২টা নাগাদ পুরো উদ্যান খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষ জড়ো হন বেগম খালেদা জিয়ার সমাধির কাছে। শ্রদ্ধা জানান ফুল দিয়ে। কেউ এসেছেন একা, কেউ বা পরিবার সহ। দলগতভাবে করেন দোয়া আর মোনাজাত। কেউ বা প্রার্থনা করেন একাই। ওনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহ দান করে। ছোটকাল থেকে তার ভালো লাগতো, কাছে আসছি ঢাকায় এর জন্য সুযোগে দেখার জন্য। সমাধির এক পাশেই তার আত্মার মাগফিরাত কামনায় চলে কোরআন তেলাওয়াত। একবার এসে ঘুরে গেছি, আমাদের তো দাফন তো আমরা করতে পারি নাই, সেটা একটা মনে কষ্ট। ৪১ দিন যাবত আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা প্রতিদিনে এখানে আসব। ওনার যদি জীবনকে আমরা দেখি একটা মহাকালের সাথে তুলনা করা যায়, এটা মহাকালের সমাপ্তি ঘটলো আর কি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি নেতারা। ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করে না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। ২০২৫-এর শেষ সূর্যাস্তের সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ চিরবিদায় জানায় ৪ দশকের বেশি সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল থাকা বিএনপি নেত্রীকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। দলের নেতারা বলছেন, বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তাদের আশা, তারেক রহমানের নেতৃত্বে সুসংহত হবে দেশের গণতন্ত্র। শোকাবহ পরিবেশ বিএনপির গুলশান ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। কার্যালয়ে অর্ধনমিত ছিল পতাকা, টাঙানো হয়েছে কালো পতাকা। দিনভর চলে দোয়া মাহফিল। দুই কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোক বইয়ে স্বাক্ষর করেছেন কয়েকটি দেশের প্রতিনিধিরাও। এ সময় বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান
এবং বেগম খালেদা জিয়া বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিতে। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। সে যে মা মাটি মানুষের প্রতি যে ওয়াদা রক্ষা করেছে, সেখান থেকে আমাদের সকলের শিখবার আছে। তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা শক্তিশালী করবে দলকে। তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুসংহত হবে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। বৃহস্পতিবার বিকেল 4:30টায় গুলশান কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় তার সঙ্গে দেখা করতে আসেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। ঘণ্টাখানেকের বৈঠক শেষে ডক্টর শফিকুর রহমান জানান, দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করবেন তারা। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। বিকেলেও তারেক রহমানকে সহমর্মিতা জানাতে একে একে গুলশান কার্যালয়ে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গুলশান কার্যালয়ে এসে তারেক রহমানকে সহমর্মিতা জানান। মায়ামুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াতের আমির। এর আগে বিকেল 4:30টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে আসেন। এরপরে তারেক রহমানকে সহমর্মিতা জানাতে গুলশান কার্যালয়ে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গুলশান কার্যালয়ে এসে তারেক রহমানকে সহমর্মিতা জানান। পাঁচটা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝে। মালদ্বীপে তার স্মরণে খোলা হয়েছে শোক বই। বিভিন্ন দেশের কূটনীতিকরা জানাচ্ছেন সমবেদনা। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো মালয়েশিয়ায় বেগম জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। এদিন বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত হয়। ওনার মৃত্যুর পর আমরা দেখতে পেয়েছি সমস্ত মানুষ অকাতরে বলছেন যে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়েছে। আসলে অভিভাবক শূন্য হয়েছে। বাংলাদেশ ওনাকে কি দিয়েছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের জন্য উনি ওনার জীবনটা দিয়ে গেছে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। দেশের এই সংকটকালে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমাদের অনেক আশা ভরসা ছিল যে এই সাধারণ নির্বাচনে অন্তত পক্ষে কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হবে, সে আশাটাও আমাদের পূর্ণ হলো না।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে 30 ডিসেম্বর থেকে দেশটির বাংলাদেশ চ্যান্সারি ভবনে খোলা হয়েছে শোক বই। শোক বইতে এরই মধ্যে সই করেছেন বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত ও শ্রীলঙ্কার হাই কমিশনার। শোক বার্তায় তারা বেগম খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানান মালদ্বীপের প্রেসিডেন্ট সহ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা। বেগম জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তারা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। এতে অংশ নেন আমিরাত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলে বেগম জিয়ার দেখানো পথ অনুসরণ করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। দক্ষিণ এশীয় ঐক্য আর সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় অবস্থানরত সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বেগম খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের উপস্থিতিকে তিনি দক্ষিণ এশীয় সংহতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চীনের অবস্থানকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচনকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে চীনের শুভকামনাকে গুরুত্বের সঙ্গে দেখছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে আরও শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে এক চীন নীতির প্রতি বাংলাদেশের যে দৃঢ় অঙ্গীকার রয়েছে তা পুনর্ব্যক্ত করেছে ঢাকা। দুই দেশের পারস্পরিক সহযোগিতা সামনের দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনী লড়াইয়ে রাজনৈতিক দলগুলোর কাছে উপেক্ষিত নারী প্রার্থী মনোনয়ন। এমনকি জুলাই সনদে দেয়া 5% নারী মনোনয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা রক্ষা করেনি দলগুলো। সারা দেশে 2500-এর বেশি মনোনয়ন জমা পড়লেও নারী মাত্র 110 জন। দলগুলো বলছে, মাঠের হিসাব নিকাশের কারণে অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত সংখ্যায় নারী প্রার্থী মনোনয়ন। তবে বিশ্লেষকরা দায়ী করছেন দলগুলোর সদিচ্ছাকে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজপথে লড়াই, আন্দোলন, স্লোগান, মিছিলে সামনের কাতারেই চোখে পড়ে নারীদের। তবে ক্ষমতার হিসেব নিকেশে অনেকটি বদলে যায় দৃশ্যপট। এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রেও পিছিয়ে রাখা হয়েছে নারীদের। 3টি ধর্মভিত্তিক দল বাদে 27টি দলের প্রতিশ্রুতি ছিল জুলাই সনদ সইয়ের পরবর্তী নির্বাচনে প্রতিটি দল ন্যূনতম 5% আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেবে। ধাপে ধাপে তা উন্নীত হবে 33%। কিন্তু বাস্তবে অনেক দল তার ধারে কাছেও যায়নি, বরং নির্বাচনে দৌড়ে থাকা অর্ধেকের বেশি দল কোনো আসনেই নারী প্রার্থী দেয়নি। 5% প্রতিশ্রুতি পূরণে 300 আসনের বিপরীতে নারী প্রার্থী দিতে হবে 15টিতে। সদ্য প্রয়াত বেগম জিয়ার 3 আসনের বাইরে এবার বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন 10 নারী। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটভুক্ত দলগুলোর দাখিল করা মনোনয়নের মধ্যে নারী কেবল এনসিপির 3 প্রার্থী। নির্বাচনী দৌড়ে থাকা অন্যান্য দলগুলোর নারী মনোনয়নের চিত্রও আশাব্যঞ্জক নয়। সব মিলিয়ে সারা দেশে 2582টি মনোনয়ন জমা পড়লেও নারী প্রার্থী মাত্র 110 জন। কিন্তু নারীদের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা? উত্তরটা প্রায় অভিন্নই। আমাদের 15 জন দেওয়ার কথা, 5 জন শর্ট আছে। অনেক জায়গায় নারী আছে, কিন্তু সেখানে আবার আমাদের পুরুষ প্রার্থীর হেভিওয়েট প্রার্থীরা রয়ে গেছে, নারীকে নামতেই দেয় না, এমন জায়গাও আছে আর কি। শুধু নারী আমাদের আছে। সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক পরিবেশ, নারীদের অবস্থান সব মিলিয়ে সরাসরি নির্বাচন করে নারীরা এই পর্যায়ে আসাটা আসলে কিছু সীমাবদ্ধতা আছে। ইতিমধ্যে বিভিন্ন দলের নমিনেশন যারা করেছেন
তারা কয়জনে বা জিতে আসতে পেরেছে, এই ইতিহাসটাও আমাদের সামনে আনতে হবে। বিশ্লেষকরা মনে করেন পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনায় প্রান্তিক অবস্থানে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। শুধু ভোটার হিসেবেই বিবেচনা করছি, তারা যে ভোট পেতে পারেন, প্রার্থীও হতে পারেন, সেই জায়গায় কিন্তু আমাদের মন মানসিকতার উত্তরণ ঘটেনি। ঐকমত্য কমিশনেও তাদের পক্ষ থেকে প্রস্তাব করা হলো বড় বড় দলগুলোর 5 থেকে 7%। ঠিকই দয়া দাক্ষিণ্য নারীর এই যে প্রতিনিধিত্ব করার জায়গাটাকে এত নড়বড়ে করে ফেললাম আমরা, এখানে আমি নীতি নির্ধারকদেরই দায়ী করব। এর আগে 11 সরকারের সময় নির্বাচন কমিশন 2020 সালের মধ্যে 33% নারী নেতৃত্বের শর্ত বেঁধে দিল, তা পূরণ করতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাজনীতিতে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়েছে বিস্তর, তবে বাস্তবে এর প্রতিফলন দেখা গেছে কমই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরাসরি ভোটে সংসদের সাধারণ আসনে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতকাল, নাকি মোটা দাগে সংরক্ষিতই থাকবে আইনসভায় নারীর প্রতিনিধিত্ব? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খানা খন্দে ভরা সড়ক, রাস্তা দখল করে ভ্রাম্যমাণ ব্যবসা, চাঁদাবাজি, মাদকাসক্তি ও পরিবেশ দূষণের মতো নানা সমস্যায় জর্জরিত জাতীয় সংসদের সবচেয়ে বড় নির্বাচনী আসন ঢাকা 19। প্রতিকার চায় জনগণ। নির্বাচনকে ঘিরে সমস্যা সমাধানে নানা পরিকল্পনা প্রার্থীদের। ঢাকা 19 আসন ঘুরে সম্রাট হোসেনের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। কিশোর গ্যাং, মাদকের সাথে যারা জড়িত আছে কঠোরভাবে তাদেরকে দমন করা হোক। চাঁদাবাজি বন্ধ করতে হবে, ড্রেন নিষ্করণ করতে হবে। জাতীয় সংসদের সর্ববৃহৎ আসন ঢাকা 19। সাভার উপজেলার 7টি ইউনিয়ন, পৌরসভা ও সাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার 9 লাখের উপরে। জাতীয় স্মৃতিসৌধ, পোশাক শিল্প নগরী, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। তবে বিশাল এই জনগোষ্ঠীর দুর্ভোগের শেষ নেই। আশুলিয়া জামগড়া এলাকায় প্রধান সড়কে কাজ চললেও ভেতরের সড়কগুলোর অবস্থা বেহাল। আসন জুড়ে আবাসিক এলাকার রাস্তাগুলোতে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দেখা দেয় জলাবদ্ধতার। সকালে যারা জব করি টাইম মতো পৌঁছাতে পারে না, যাইতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা সময় আমার রাস্তায় চলে যায়। মেল ফ্যাক্টরির বাসাবাড়ির ময়লা পানি রাস্তায় ছেড়ে দিচ্ছে, এটার কারণে বাচ্চাদের ডেঙ্গু, জ্বর, ম্যালেরিয়া। এছাড়াও সড়ক দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানোয় তীব্র যানজট নিত্যদিনের চিত্র। পোশাক কারখানার প্রসারের কারণে কমেছে খেলার মাঠ, বেড়েছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের উৎপাত। মাদক আর ছিনতাইকারী যদি বন্ধ করতে পারে তাহলে আমাদের শ্রমিকটাও একটু ভালো থাকবে। মাদকাসক্তির থেকে দূরে রাখার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ মাঠের ব্যবস্থা নেই, যেহেতু তরুণরা খেলাধুলা করতে পারছে না। 5 আগস্টের পরে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এখানে প্রায় 2-3 হাজার মানুষ এগুলা বেকার। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নতুন করে আশার আলো সঞ্চার করছে সাধারণ মানুষের মনে। সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবু বলেন, আসনের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে স্থায়ী সমাধানের পরিকল্পনা করেছেন তিনি। তুলে ধরবেন নির্বাচনী ইশতেহারে। মসজিদ, মাদ্রাসা, মন্দিরে উন্নয়ন, রাস্তাঘাটে উন্নয়ন, এটা একটা কমন ফেনোমেনা, অতীতেও ছিল, এখনো ছিল, সেগুলো তো আমাদের করতে হবে। নতুন যে সমস্যাগুলো এখন খুবই প্রকট, সেটার মধ্যে 1 নম্বর হলো মাদক। এখান থেকে কোনো মহল অর্থ উপার্জন করছে, সেগুলো আমরা করতে দেব না। ফুটপাত থেকে টাকা নিবে, সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। আপনি ইচ্ছা করলে তো সরকার এই যারা মাস্টার ডিগ্রি পাস করছে সবার চাকরি দিতে পারবে না, এদেরকে ট্রেন আপ করতে হবে এবং ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতে চাই। সেই পরিকল্পনা করে আমি সাজাচ্ছি, আপনারা যখন ম্যানিফেস্টো আমি ঘোষণা করবো তখন স্পেসিফিক্যালি সেখানে থাকবে। এদিকে ঢাকা 19 আসনের মানুষ নতুন রাজনীতি চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেন। ঢাকা 19-এর ভোটার ভাই এবং বোনেরা একটা পরিবর্তন চাচ্ছে। বিগত সময়ে তারা সবকিছু দেখেছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছে এবং তারা একটা পরিবর্তন চাচ্ছে। এই আসনে প্রাথমিকভাবে এনসিপি থেকে ফয়সাল মাহমুদ শান্তকে মনোনয়ন দেওয়া হলেও জামায়াতের সঙ্গে জোটবদ্ধের পর তিনি স্বেচ্ছায় অংশগ্রহণ না করার ঘোষণা দেন। বিশাল ঘনবসতি, শিল্প কারখানা এবং সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের কারণে অতি গুরুত্বপূর্ণ ঢাকা 19 আসন। তবে জনগণের দাবি, দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ঢাকা 19 আসন। 24-এর অভ্যুত্থান, সামনে জাতীয় নির্বাচন, আশা জাগাচ্ছে মানুষের মনে, প্রত্যাশা বাস্তবেই পরিবর্তন আসবে জনজীবনে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, সাভার, ঢাকা। অপরাধ স্বীকার করে জরিমানা দিলে দুর্নীতিবাজকে মাফ করে দিতে পারবেন বিচারক।
দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করে এমন উপধারা সংযোজন হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ভবিষ্যৎ ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় এই আইন খুলে দিয়েছে দুর্নীতির দুয়ার। আর সরকারের এই আইন নিয়ে দুদকের কিছুই বলার নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। তাসলিম তৌহিদের প্রতিবেদন। আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। চলতি বছরের মাঝামাঝি নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করেছিল দুদক। বিদ্যমান আইনে সেই মামলায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জামিন হয়নি তার। গেল 23শে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার, যেখানে 2004 সালের আইনে একটি নতুন উপধারা সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো দুর্নীতিবাজ ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা, ক্ষতিপূরণ বা উভয় দিতে রাজি থাকলে আদালত চাইলে ক্ষমা করতে পারবেন। এই সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক জেলা জজ ও দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলেন, এতে আদালত প্রভাবিত হবে এবং ন্যায় বিচার বঞ্চিত হবে। আইনটির অপব্যবহার অনেক বেশি হয়ে যাবে এবং এটার ফেয়ার জাস্টিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। সেক্ষেত্রে কেউ জীবনে জেলই তো খাটবে না, প্রথম দিনই তো যে অপরাধ স্বীকার করে টাকা জমা দিয়ে বের হয়ে চলে আসবে। ইট ইজ দি ওয়ান অফ দি ওয়ে টু ইন্ডালজ করাপশন বাই দিস অ্যামেন্ডমেন্ট। দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, তাদের প্রস্তাবনায় এমন কোনো বিষয় ছিল না। এই বিধান ঢালাওভাবে দুর্নীতিবাজদের সুরক্ষা দিতে ব্যবহার হবে। আমলাতান্ত্রিক চাপে এবং এর পেছনে শক্তি, রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আসবেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে। মানে এর মাধ্যমে আমি যেটা বলছি, এই শব্দটাই ব্যবহার করবো, দুর্নীতির ফ্লাডগেট তৈরি হবে। যদিও দুদক মহাপরিচালক জানান, সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তাদের কিছুই বলার নেই। এই বিষয়ে আমাদের যদি কোনো বিষয় থাকে, কমিশন সে বিষয়ে পর্যালোচনা করে পরবর্তীতে এই বিষয়ে কমিশনের অবস্থান জানাবে। গণ অভ্যুত্থানের পর যখন হাজার হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের ঘটনায় একের পর এক মামলা ও চার্জশিট হচ্ছে, তখন এ ধরনের আইন জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে সারা দেশে শীতের দাপট। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। বিস্তারিত জানাতে দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন ইউসুফ আলী এবং শরীয়তপুর 100 শয্যা হাসপাতালে বিএম ইসরাফিল। সরাসরি শুরুতে যাচ্ছি দুলালের কাছে। হিমেল বাতাস এবং প্রচন্ড শীতে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শহরের ষষ্ঠীতলায় শ্রমবাজার, যেখানে বিভিন্ন শ্রমিক, পেশার শ্রমিকরা এখানে আপনার কাজের খোঁজে আসেন। আমরা দেখছি যে এখানে ভোর থেকে কিন্তু তারা বিভিন্ন ছোটখাটো যানবাহন, বিশেষ করে সাইকেলে করে গ্রামগঞ্জ থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে এইখানে শ্রমবাজারে আসেন তাদের জীবিকা নির্বাহের জন্য। প্রত্যেকদিন তারা যে কাজের খোঁজে আসেন, আমরা দেখছি যে এখানে প্রায় শতাধিক শ্রমিক, নারী শ্রমিকও রয়েছেন এবং পুরুষ শ্রমিকও রয়েছেন। এখানে নির্মাণ শ্রমিক, বৈদ্যুতিক শ্রমিক থেকে শুরু করে সব ধরনের শ্রমিকরা এখানে রয়েছেন। আমরা দেখছি যে তাদের কাছ থেকে যেটা জানলাম যে সকালে তারা তাদের শীতের যে বস্ত্র সেটা পরে কাজের খোঁজে এসেছেন এবং আমরা এখন পর্যন্ত 8টা পেরিয়ে গেল, অনেকেই কিন্তু এখনো কাজ পান নাই এবং তাদের যেটি বক্তব্য হচ্ছে, প্রচন্ড শীতে কিন্তু তারা অনেকে কাজ পান, আবার কাজ না পেয়েও অনেকে আবার বাড়ি ফিরে যান। এই কষ্ট কিন্তু তাদের আপনার দৈনন্দিন হচ্ছে এবং শীত যতই বাড়ছে তাদের দুর্ভোগ কিন্তু ততই বাড়ছে। এ মুহূর্তে মানিকগঞ্জে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী শীতের খবর জানাতে। ধন্যবাদ দুলাল। 5.5 ঘন্টা ধরে বন্ধ রয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়ান পাওয়া নাজিরগঞ্জ নামের 3টি রোড মানিকগঞ্জের। তো সেই ক্ষেত্রে কিন্তু হাড় কাঁপানো শীত এবং তীব্র কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ কিন্তু এখানে এসে আসলে কাঁপছে। হাড় কাঁপানো শীত এবং ঘন কুয়াশায় চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। পাটুরিয়া, দৌলতদিয়া ও দৌলতদিয়া নোড
রোডের মাঝনদীতে আটকা পড়ে আছে কেরামত আলী এবং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের 2টি ফেরি। আরিচা কাজিরহাট রোডে ওটা মাঝনদীতে আটকা পড়েছে চিত্রা নামের একটি ফেরি। দৌলদিয়া ঘাট এলাকায় নঙ্গর করে আছে 4টি ফেরি এবং পাটুরিয়া ঘাটে 3টি ফেরি। উভয় ঘাটের এলাকায় পারাপারে অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে 5 শতাধিক যানবাহন। শত শত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এই তীব্র শীত এবং কুয়াশায় কষ্ট করছে। তাদের আসলে মুখের দিকে তাকালে একটু বোঝা যাচ্ছে যে হাড় কাঁপানো শীতে কতটা কষ্ট তাদের হচ্ছে। যেহেতু সকালের দিকে মধ্যরাত থেকে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট সহ 3টি রোডে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। মধ্যরাত থেকে কিন্তু কেউ 5 ঘন্টা 7 ঘন্টা ধরে এই ঘাট এলাকাতে অপেক্ষা করছে। দীর্ঘ লাইনে কিন্তু এই ঘাট এলাকাতে পারের অপেক্ষায় যানবাহনগুলো আটকে আছে। সবচাইতে বেশি যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এইটা আপনার মাঝনদীতে যে 3টি ফেরিটা আটকে রয়েছে তার মধ্যে কমপক্ষে 3টি ফেরিতে 60টির মতো যানবাহন এবং শতাধিক যাত্রী রয়েছে। এই তীব্র শীত এবং কুয়াশায় তাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা আসলে কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা বলছেন যে এই সকালের দিকে যেহেতু পয় নিষ্কাশন সহ অন্যান্য যেটা অসুবিধাগুলো রয়েছে তা কিন্তু এই সকালবেলাতে এই ঘাট এলাকাতে যাত্রী এবং যানবাহনের শ্রমিকরা কিন্তু রয়েছে। আমরা আরও খবর জানবো এই শীতের খবর জানতে আমরা শরীয়তপুরে বিএম ইসরাফিলের কাছে চলে যাব। তিনি রয়েছেন হাসপাতালে। এই যে শীতের তীব্র শীতের শিশু এবং বয়স্কদের বিভিন্ন রোগী আক্রান্ত হচ্ছে, তার বিস্তারিত বলবেন বিএম খোরশেদ। সারা বাংলাদেশের ন্যায় যেভাবে তীব্র শীত পড়েছে তার প্রভাব কিন্তু শরীয়তপুরেও পড়েছে এবং সেই তীব্র শীতের কারণে গত কয়েকদিনে কিন্তু শরীয়তপুরে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে আস্তে আস্তে বাড়ছে কিন্তু রোগীর সংখ্যা। এখানে আমরা দেখেছি যে সাধারণত আপনার বয়স্ক রোগী এবং শিশুদেরকে একটু বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বয়স্ক রোগীরা কিন্তু সাধারণত আপনার অ্যাজমা জাতীয় যে ধরনের অর্থাৎ কাশি সর্দি এই ধরনের রোগ হিসেবে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। অন্যদিকে শিশুদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে আপনার নিউমোনিয়া ঠান্ডা জনিত সহ ডায়রিয়া এই ধরনের রোগী ভর্তি হচ্ছে। তো আমরা আমাদের শরীয়তপুর 100 শয্যা হাসপাতালটি হলেও কিন্তু এখানে রোগীদের যে চাপ 100 শয্যা হাসপাতালে কিন্তু গতকাল আমরা ডাক্তারের সাথে চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এখানে 100 রোগী ভর্তি হওয়ার সুযোগ থাকলেও কিন্তু সেখানে এই আবহাওয়ার কারণে এই সময়টা কিন্তু রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। এতে প্রায় 3 শতাধিক রোগী এখানে ভর্তি থাকছে এবং প্রতিদিন আউটডোরে রোগী দেখছে প্রায় আপনার 800 থেকে 1200 পর্যন্ত। আমি শরীয়তপুর আবাসিক মেডিকেল অফিসার যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে শরীয়তপুরে যে পরিমাণ এই সময়টায় এই ঠান্ডাজনিত কারণে রোগী ভর্তি হচ্ছে তাদেরকে আসলে চিকিৎসকদেরকে তাদের চিকিৎসা দিতে আসলে হিমশিম খেতে হচ্ছে। শরীয়তপুর হাসপাতালে কিন্তু 53 জন চিকিৎসকের বিপরীতে রয়েছে মাত্র 21 জন। এর মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন সময় ছুটি বা অন্য কোনো কারণে আরো বেশি রোগী এদের দেখার মতো যে চিকিৎসকরা রয়েছে তাদের কিন্তু সংখ্যা অনেকটাই কম থাকে, যার কারণে শরীয়তপুর হাসপাতালের যে ঠান্ডাজনিত যে রোগ সেই রোগে কিন্তু দিন দিন এর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। আমরা জানতে পেরেছি যে গত 2 সপ্তাহ আগে থেকেই আসলে এই পরিমাণে যে পরিমাণে আসলে শিশু এবং বৃদ্ধ রোগীর ভর্তি হচ্ছে তাতে আসলে শীতজনিত যে রোগ সেটি কিন্তু দিন দিন বেড়েই চলছে। এই ছিল শরীয়তপুর হাসপাতাল থেকে সর্বশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুরে, এর আগে যুক্ত ছিলাম দিনাজপুর ও মানিকগঞ্জে। যশোরের রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় 200 বছরের পুরনো দলিল দস্তাবেজ সহ অনেক নথিপত্র। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত 9:30 হঠাৎ আগুন দেখা যায় যশোর রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পৌঁছে ঘটনাস্থলে। পরে ভবনের দরজার তালা ভেঙে প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ভেতরে থাকা সব নথিপত্র। পুরাতন যে ফাইলপত্র কাগজপত্র আছে এগুলো ক্ষতি হয়েছে আগুন এবং পানিতে।
আর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনের রেকর্ড রুমে 1741 সাল থেকে 1940 সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ দলিল, ভলিউম বুক, বালাম বই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ করা ছিল। দলিল রেজিস্ট্রি হওয়ার পরে বালাম লিপিবদ্ধ হয়, সেই বালাম বই এখানে ছিল, সূচিপত্র ছিল এবং টিপ বই ছিল এবং গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র এখানে ছিল। আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সময় সংবাদ, যশোর। সাভারের আশুলিয়ায় বেড়েছে ডাকাত আতঙ্ক। কোথাও স্বস্তিতে নেই মানুষ। বাসাবাড়ি থেকে শুরু করে শাখা সড়ক সর্বত্রই আতঙ্ক। প্রতিদিন রাতে ঘটছে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ডাকাতরা ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। তবে এ ব্যাপারে প্রশাসন অনেকটা উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের চিত্রের রিপোর্ট। গত 28 ডিসেম্বর আশুলিয়া থানার পূর্ব ডেন্ডাবর এলাকার একটি প্রবাসীর পরিবারের বাড়িতে হানা দেয় সশস্ত্র ডাকাত দল, যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। 5 সদস্যের একটি সশস্ত্র দল ইতালি প্রবাসী টিটু সাহেবের বাড়িতে প্রবেশ করে। আধুনিক যন্ত্র ব্যবহার করে দ্বিতীয় তলার গ্রিল ও জানালা কেটে বাড়ির ভিতরে ঢুকে পড়ে ডাকাতরা। বাধা দিলে প্রবাসীর বাবা রহমত আলীকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে বাড়িটির বাসিন্দারা চিৎকার শুরু করলে এলাকায় হইচই পড়ে যায়। এলাকাবাসী ছুটে আসলে ডাকাত দল কোনো কিছু না নিয়েই ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। একই রাতে কাছাকাছি সময়ে পূর্ব ডেন্ডাবর গ্রিন সিটিতে আরও একটি ডাকাতির চেষ্টা চালায় 7 সদস্যের সশস্ত্র ডাকাত দল। নিরাপত্তা কর্মী বাধা দিলে তাকে পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী ধাওয়া করলে মুখোশধারী ডাকাতরা অস্ত্র হাতে পালিয়ে যায়। আমি আমার রুমের ছোট রুমে বসে রয়েছি, এসে আমার হাতে মোবাইলটা টাইনা নিয়ে আমি কইতেছি আপনারা কারা। একথা করার পরে আমার বাড়ির মারছে। আমাকে অস্ত্রের ভয় দেখায় এবং দাঁত চাপাতি নিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করে। হঠাৎ করে একটা ফায়ারের শব্দ পাইছি। ফায়ার করার কারণে আমি সামলাইতে পারিনি। ভাই দস্তাদস্তি করছে, এই ফাঁকে ভাবি বলছে আপনারা যা আছে সব নিয়ে যান। দীর্ঘদিন ধরে ডাকাত আতঙ্কে এই এলাকার পথচারীরা। গত 18 ডিসেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘণ্টাব্যাপী সংঘটিত হয় গণডাকাতি। গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, ব্যবসায়ী সহ অন্তত অর্ধশত মানুষ ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারান। ডাকাতের পিস্তল ও ধারালো অস্ত্রের আঘাতে 8 থেকে 10 জন আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র 100 থেকে 200 ফুট দূরেই পুলিশের অবস্থান থাকলেও তারা ছিল নির্বিকার। পুলিশের সামনে আমার এইভাবে ডাকাতিটা করলো। 4-5 জন আটকে আমার বাড়ি মারছে। এটা বোতল ছিল আর লাঠি ছিল, লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমার ফেলাই দিছে। আমরা যদি এখান থেকে ডাকাতির কথা শুনে আসি, আমাকে পুলিশে বাধা দেয়, কিন্তু যেখানে ডাকাতি হয় সেখানে তারা ভালোভাবে স্পটে দেখে না। গাড়ি গেলে লোকজন গাড়ি একটা ফেলায়, লোক গেলে পরে লোক একটা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে দায়িত্বে থাকা উপপরিদর্শক মনির হোসেনের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়। এছাড়া আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদারের বক্তব্য নিতে গেলে তিনিও অস্বীকৃতি জানান। আমার এখন বক্তব্য রেকর্ড করে না, কারণ আমি বক্তব্য দেব না। গত 15 দিনে আশুলিয়া থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির 7টি ঘটনা ঘটেছে। মোজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। মাদারীপুরে আওয়ামী লীগ সরকার পতনের পর হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। এতে প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে কুমার নদের ওপর নির্মিত সেতুর কাজ চলছে ধীর গতিতে। কাগজে কলমে 70% কাজ দেখানো হলেও অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ডিঙি নৌকা দিয়ে পারাপারে বেড়েছে ভোগান্তি। ক্ষুব্ধ এলাকাবাসী ও যাতায়াতকারীরা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে এলজিইটি। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। সেতু নির্মাণে ধীরগতি, ঝুঁকি নিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকায় পারাপার, বেড়েছে ভোগান্তি। সময় আর অর্থের অপচয় হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যবসা বাণিজ্যের প্রসার আর জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে 2022 সালের 16 আগস্ট মাদারীপুরের চর্মগুড়িয়া নয়াচর এলাকায় কুমার নদের উপর একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। 8.45 কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএস রোড এলাকার হাসান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে। 2025 সালের জুনে কাজের মেয়াদ শেষ হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর হদিস মিলছে না ঠিকাদারি প্রতিষ্ঠানের। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 1 বছর মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ, যা শেষ হবে 2026 সালের জুনে। বর্তমানে কাজের অগ্রগতি কাগজে কলমে দেখানো হয়েছে 70%, অথচ বাস্তবে সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল প্রদান করা হয়েছে 4,14,57,845 টাকা। পলাই গেছে সরকার যাওয়ার পর, সন্ধ্যার পরে
একটা লোক ওদিকে দিকে আসতেও পারে না, যাইতেও পারে না। কোনো কর্তৃপক্ষ এই ব্রিজটার দিকে কোনো তাকাই না, যে দেখে না যে এটা জরুরি ব্রিজ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এই এলাকার যে মানুষ যারা আছে সকলেরই যাতায়াতের অনেক সমস্যা হয়। একজন আসে আবার যায় গিয়ে আবার কাজ বন্ধ হয়ে যায়। আমাদের অনেক দূর ঘুরে চরমুরে যাইতে হয়, কিন্তু সেজন্য আমরা অনেক ভোগান্তিতে আছি। খেওয়া পারাপারের জন্য সমস্যা হয়, খেওয়ায় পারা দিতে ডর করে, অনেক সময় খেওয়া ডুবে যায়। ব্রিজটা ভাঙার পরে প্রত্যেকটা লোকের সমস্যা বাবা। দুর্ভোগ কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে সেতু নির্মাণ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে এলজিইডি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত ত্রুটি সংশোধন হয়েছে, প্লাস হলো গার্ডারের কাজ চলমান। আশা করি দ্রুত, যেহেতু আমাদের প্রজেক্টটা জোনের ভিতরে ক্লোজ, জুনের আগেই এই কাজটা আমরা সমাপ্ত করতে পারবো। তাগিদপত্র দিয়েছি, যেটা জুন 26-এ আমাদের শেষ করে দেওয়ার কথা, এবং যারা যদি শেষ না করে তাহলে এটা ব্ল্যাকলিস্ট হয়ে এবং তার জামানত এবং বিল প্রদানের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। সেতুটি চালু হলে চর্মগুড়িয়া বন্দরের সঙ্গে শিরখারা, দুধখালি, বাহাদুরপুর ও পেয়ারপুর ইউনিয়নের মানুষ সরাসরি যাতায়াত করতে পারবেন। এতে সড়ক পথে দূরত্ব কমবে 1.5 কিলোমিটার। 2026 সালের জুনে কাজের মেয়াদ শেষ হওয়ার কথা, অথচ কচ্ছপ গতিতে চলছে সেতু নির্মাণের কার্যক্রম। এতে স্থানীয়দের পাশাপাশি যাতায়াতকারীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই সেতু নির্মাণ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শুল্ক হার কমানোর ফলে আমদানি করা খেজুর অবশেষে বন্দর থেকে ডেলিভারি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। গত 6 মাসে 15 থেকে 20 হাজার মেট্রিক টন খেজুর আমদানি হলেও এখন পর্যন্ত 8 হাজার মেট্রিক টন খেজুর ডেলিভারি নেওয়া হয়েছে। আসন্ন রমজানে খেজুরের বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক হার 10% কমিয়ে 15% নির্ধারণ করেছে সরকার। এতে প্রতি কেজি খেজুরের প্রকারভেদে দাম কমবে 10 থেকে 100 টাকা পর্যন্ত। সাখাওয়াত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়ে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে আমদানি করা 149 কোটি টাকা মূল্যের 7,225 মেট্রিক টন অভিজাত এবং 14 কোটি টাকা মূল্যের 620 মেট্রিক টন সাধারণ খেজুর ডেলিভারি নেওয়া হয়েছে, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ। মূলত সরকার খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির পর থেকে বেড়েছে খেজুরের ডেলিভারি। যেহেতু মূল্যটা কম হবে, সেক্ষেত্রে হচ্ছে বাজারে খেজুরের দামটা একটু কম থাকবে। 23 ডিসেম্বর থেকে কার্যকর হয় খেজুরের নতুন আমদানি শুল্ক হার 2026 সালের 31 মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে জারিকৃত প্রজ্ঞাপনে। ব্যবসায়ীরা বলছেন, যখনই শুল্ক কমানোর কথা ছিল তখন কমানো হয়নি, কমাতে দেরি হয়েছে। এতে যেমন আমদানি বাধাগ্রস্ত হয়েছে, তেমনি ড্যামেজ গুনতে হচ্ছে চট্টগ্রাম বন্দরে। 60% মাল এসে গেছে আমাদের, এটা ভোক্তারা পুরাপুরি সুবিধা পাবে বলে আমি মনে করি না। এদিকে শুল্ক হার কমানোর প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে খেজুরের বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্রতি প্যাকেট আম্বর এবং মরিয়াম খেজুরের দাম 2000 টাকা কমে 5 ও 4000 টাকায় বিক্রি হচ্ছে। এখনো প্রচুর পরিমাণে আমদানি করা খেজুর বন্দরের ডেলিভারির অপেক্ষায় রয়েছে। এটা যদি আরো 15 দিন আগে যদি কমে দিত, তাহলে আমরা আমাদের ইম্পোর্টাররা মাল বের করতো, আমাদের ড্যামারিজ কমতো। আদুয়া কমে গেছে 500 টাকা 1000 টাকা করে, তারপর মরিয়ম কমে গেছে 1000 টাকা করে, মাশরুম কমে গেছে 500 টাকা করে। বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভৈরবে সরিষা ফুলের হলুদ আভায় ছেয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। দূর দূরান্ত থেকে মোয়ালরা আসছেন মধু সংগ্রহ করতে। মৌমাছির বাক্স স্থাপনের ফলে সরিষার বাম্পার ফলন হয়েছে, এতে খুশি কৃষক। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে মৌ করছে মৌমাছির দল। সরিষা ফুলের হলুদ গালিচায় ঢেকে আছে পুরো জমি। দূর দূরান্ত থেকে মোয়ালরা আসছেন মধু সংগ্রহ করতে। এবছর ভৈরবের 2টি ইউনিয়ন আগানগর ও শিমুলকান্দি সহ 7টি ইউনিয়নে লক্ষ্যমাত্রার চেয়ে 800 হেক্টর বেশি মোট 2870 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বিষ দিছি না কোনো ক্ষেত্রেই না দেওয়াতে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। মধু গাছের কারণে আমার এবছর ফলন অনেক বেশি। গত বছর কানিকে 4 মণ, এবছর 5 মণ। আবহাওয়া খারাপের কারণে
মধু কম হচ্ছে, ফুলের নেকটার নাই। বৃষ্টি না থাকলে তো মাটির মধ্যে রস থাকলে না ফুলের মধ্যে রস আসতো। মৌমাছির বাক্স স্থাপনের ফলে জমিতে সরিষার বাম্পার ফলন হয়েছে। এবছর বৃষ্টি না থাকায় সরিষার ফলন ভালো হলেও পূরণ হয়নি মধু আহরণকারীদের আশা। সময় সংবাদ, ভৈরব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিষেক হলো প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণের পর দায়িত্ব নিয়ে আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় 3টি নির্বাহী আদেশে সই করেন তিনি। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি বলেন, ধনী গরিব নির্বিশেষে সব ধর্ম বর্ণের মানুষের অধিকার ও সমতা নিশ্চিত করবেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। মুহুর্মুহ করতালি ও হর্ষধ্বনির মধ্যে স্ত্রীকে নিয়ে অভিষেক অনুষ্ঠানে হাজির হন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। পরে বিভিন্ন ধর্মীয় নেতাদের উপস্থিতিতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম খালিদ লতিফ। কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন 34 বছর বয়সী জোহরান মামদানি। তাকে শপথ বাক্য পাঠ করান ভারমন্ডের সিনেটর বার্নি স্যান্ডার্স। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সিটি হলের সামনে হাজির হাজারো মানুষের উদ্দেশ্যে মামদানি বলেন, সবার জন্য সাম্যের এক নিউ ইয়র্ক গড়ে তুলবেন, যেখানে ধনী গরিব ও ধর্ম বর্ণের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। স্ট্যাটেন আইল্যান্ডের PS22 স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা মামদানিকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন। গান, কবিতা আবৃত্তি ও অভিবাসীদের বক্তব্যে অনন্য হয়ে ওঠে অভিষেক অনুষ্ঠান। ভেনেজুয়েলার একজন অভিবাসীর হাতে থাকা বাইবেল ছুঁয়ে শপথ নেন নির্বাচিত পাবলিক অ্যাডভোকেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও জোহরান মামদানির ভারতীয় বংশোদ্ভূত বাবা মা। দায়িত্ব নেওয়ার পরপরই আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় 3টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নিউ ইয়র্কের নতুন মেয়র। পরে সংবাদ সম্মেলনে মামদানি বলেন, অ্যাপার্টমেন্ট ভবনের দেউলিয়া ঘোষণার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে তার প্রশাসন। এ যেন সত্যিকার অর্থেই নিউ ইয়র্ক সহ পুরো যুক্তরাষ্ট্রে নতুন যুগের সূচনা। এখন পরবর্তী 4 বছর নতুন মেয়র কতটুকু নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, অভিবাসীদের সমস্যা ও সংকট দূর করা সহ নিম্ন ও মধ্যবিত্তের প্রত্যাশা কিভাবে পূরণ করেন, তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সিটি হল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। টানা 5ম দিনের মতো বিক্ষোভে উত্তাল ইরান। লরেস্তান প্রদেশের আলাদা শহরে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ 4 জন নিহত হয়েছেন। চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের সহিংসতায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন। আহত হয়েছেন পুলিশ সহ বহু মানুষ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলাভি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ব্যাপক মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের জেরে ইরান জুড়ে চলছে বিক্ষোভ, যা ছড়িয়ে পড়েছে দেশটির একাধিক প্রদেশেও। কোথাও কোথাও বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ঘটেছে প্রাণহানির ঘটনাও। গণমাধ্যম জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পশ্চিমাঞ্চলের লোরেস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশের দিকে পাথর ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় কয়েকজনকে আটক করে তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়। এছাড়া বুধবার দেশটির লোরেস্তান প্রদেশে সহিংসতায় নিজেদের একজন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। ওই দিন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারেরও ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢালেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলাভি। নতুন বছরের এক বার্তায় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আন্দোলনের পেছনে বিদেশি চাপকে দায়ী করেন তিনি। নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশও দেন তিনি। গেল রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড
সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এর পরপরই বিক্ষোভ ও ধর্মঘট করেন নাগরিকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। সুইজারল্যান্ডের রিসর্টের একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত 40 জন নিহতের তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছেন 100-র বেশি মানুষ। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে চলছে তদন্ত। আনন্দ রূপ নিল বিষাদে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাস মন্টানার একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। হতাহত হন বহু মানুষ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে নতুন বছর উদযাপন করতে লে কনস্টেলেশন নামের ওই পানশালায় জড়ো হন বহু মানুষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন অনেকে। পুলিশ জানায় এখনও সুনির্দিষ্ট মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। আহতদের বেশিরভাগই মারাত্মক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোতায়েন করা হয় 10টি হেলিকপ্টার, 40টি অ্যাম্বুলেন্স এবং 150 জন উদ্ধারকর্মী। স্থানীয় হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে যাওয়ায় রোগী অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে নো ফ্লাই জোন। সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে তদন্ত চলছে। বিভিন্ন দেশের নাগরিকরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা। এছাড়া নিহতদের শনাক্ত করতে সময় লাগবে বলেও জানানো হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ক্রিকেটে ব্যস্ত এক বছর পার করতে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারি-মার্চে টি-20 বিশ্বকাপ তো আছেই, বছর জুড়ে রয়েছে হাই ভোল্টেজ সিরিজও। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দল সফরে আসবে। আবার টাইগাররা খেলতে যাবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনেও। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটের সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে এ বছরটায় মহা ব্যস্ত থাকতে হবে বাংলাদেশি ক্রিকেটারদেরও। চলছে বিপিএল, এর মাঝেই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। 23 জানুয়ারি বিপিএল শেষ হতেই বেঙ্গালুরুতে বিশ্বকাপের ওয়ার্ম আপ গেম খেলতে যাবে বাংলাদেশ দল। এরপর 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলবে ওয়ার্ল্ড টি-20-র মহাযজ্ঞ। বিশ্ব আসরের পরও বিশ্রামের সুযোগ নেই, বরং বড় বড় দলের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করার মিশনেও নামতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। টি-20 বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। পিএসএল এর কারণে সিরিজটা হতে পারে 2 ভাগে, 2 টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে 2 ধাপে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তানিরা। এপ্রিলের শেষ দিকে টাইগারদের ডেরায় আসবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে সিরিজে থাকবে 3টি করে ওয়ানডে ও টি-20। হোয়াইট বল ট্যুরে সমান সংখ্যক ম্যাচ খেলতে জুনের শুরুতে আসবে মাইটি অস্ট্রেলিয়াও। এরপরই শুরু হবে বিদেশ সফর। প্রথমে আফ্রিকা, এরপর ইউরোপ আর সবশেষে গন্তব্য ওশেনিয়া মহাদেশ। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গিয়ে 2 টেস্ট ও 5 ওয়ানডে খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। আর আগস্টের শুরুতে যাবে আয়ারল্যান্ডে। সেখানে রয়েছে 3টি করে ওয়ানডে ও টি-20। আবার আগস্টেই অপেক্ষা করছে ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফর। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে বাংলাদেশ দল। সেপ্টেম্বরে গিয়ে দম ফেলার ফুরসত পাবেন ক্রিকেটাররা। পরের সিরিজটা অক্টোবরে। সে মাসের মাঝামাঝি সময়ে লঙ্গার ফরম্যাটের ম্যাচ খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। ক্যারিবীয়দের বিপক্ষে থাকবে 2 ম্যাচ টেস্ট সিরিজ। নভেম্বরে আবার অ্যাওয়ে সিরিজ। আবারও আফ্রিকা সফরে যাবে দল, তবে এবার সাউথ আফ্রিকায়। প্রোটিয়াদের ঘরের মাঠে 2টি টেস্ট এবং 3টি ওডিআই খেলবে টাইগাররা। ডিসেম্বরের শুরুতে দেশে ফেরার মধ্য দিয়ে 2026 সালে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের। বছরে মোট টেস্ট 10টি, যার মধ্যে 8টি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে রয়েছে 20টি। তবে গত বছরের স্থগিত হওয়া সিরিজ খেলতে ভারত দল বাংলাদেশে আসলে এবছর ওডিআই ম্যাচ সংখ্যা হবে 23টি, আর বিশ্বকাপ বাদ দিলে বছরে টি-20 ম্যাচ 12টি। এর মাঝে 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত অনুষ্ঠেয় আইপিএলে ব্যস্ততা থাকবে মোস্তাফিজের। বিগ ব্যাশ, আইএল, টি-20 মিলিয়ে ব্যস্ততা থাকতে পারে আরও একাধিক ক্রিকেটারের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গুলশান কার্যালয়ে তারেক রহমান, শফিকুর রহমান বৈঠক। বেগম জিয়ার মৃত্যুতে জানালেন সহমর্মিতা। গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে একসঙ্গে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। ভোটের লড়াইয়ে দলগুলোর কাছে উপেক্ষিত নারীর মনোনয়ন পূরণ হয়নি 5% প্রতিশ্রুতি। 2500 মনোনয়নের বিপরীতে প্রার্থী 110। সদিচ্ছার অভাব দেখছেন বিশ্লেষকরা।
এবং অপরাধ শিকার জরিমানায় দুর্নীতিবাজকে ক্ষমার বিধানে উদ্বেগ। ভবিষ্যৎ ক্ষমতাসীনদের সুযোগ বাড়বে বলছেন সংস্কার কমিশন প্রধান। ঢালাওভাবে ব্যবহারের আশঙ্কা। এ ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। মালিহা সুরওয়ার্দী, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।